আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সীমাহীন উত্তেজনা, এটি পুরো বাংলাদেশের মানুষকে অস্থির করে তুলেছে। যারা পলিটিক্যালি কনশাস, তারা অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। আর যারা পলিটিক্যালি কনশাস নন, তাদের মধ্যে দুটো শ্রেণী। একটা শ্রেণী হলো ভীষণ রকম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন যে ভারত যদি সত্যিকার অর্থে দখল করে নেয়, তারা তো ইতিপূর্বে হায়দ্রাবাদকে দখল করেছে, তারা কাশ্মীরকে দখল করেছে, এরপর সিকিমকে দখল করেছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্রকে যদি দখল করে, তাহলে আমার ব্যবসা-বাণিজ্য, জায়গা জমি থেকে শুরু করে আর সবকিছু মিলে আমি তো একটা পরাধীন নাগরিক হয়ে যাব। এবং এই পরাধীন নাগরিক হলে আমরা কি রোহিঙ্গাদের মতো হব? নাকি প্যালেস্টাইনের অসহায় মুসলিমদের মতো হব? নাকি কুর্দি জনগোষ্ঠী, ইরাকের যে কুর্দি জনগোষ্ঠী, তাদের মতো হব? নাকি সিরিয়া সীমান্তে যে ইয়াজিদি সম্প্রদায় বসবাস করে, তাদের মতো হব? বা পাকিস্তানের বেশ কয়েকটি জাতিগোষ্ঠী রয়েছে, যারা দীর্ঘদিন ধরে, যেমন বেলুচিস্তান, স্বাধীন বেলুচিস্তান এবং বালুচ যে সম্প্রদায়, তারা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে, কিন্তু স্বাধীন পাকিস্তানে থেকেও তারা পরাধীন। এরকম ভারতে অনেক, একজন দুজন নয়, শত শত জাতিগোষ্ঠী রয়েছে, যারা স্বাধীন দেশে পরাধীন হিসেবে বসবাস করেন। তো আমাদের অবস্থা কি ওইরকম হবে কিনা, এটা নিয়ে কিন্তু একটা বিশাল শ্রেণীর মানুষ চিন্তায় রয়েছে। আর নির্বোধ এবং অপদার্থ একটা বিশাল শ্রেণী আছে, যাদেরকে নিয়ে সুমন, কবির সুমন, কলকাতার যে গায়ক, এটা গান গেয়েছেন যে এক নির্বোধ পতাকা মারিয়েছে। আপনার এই যে ভারতের পতাকা আমাদের দেশে যে মারানো হয়েছে, এদেরকে কবির সুমন বলছে নির্বোধ। আর এই পতাকা মারানো নিয়ে ভারতে যে তাণ্ডব করছে আর এক উজবুক বা নির্বোধের দল, এগুলো শুধুমাত্র উত্তেজনা ছড়ানো। আমি একটা আমেরিকান কেসের কথা জানি, এবং এই কেস ফেডারেল কোর্ট থেকে, মানে একেবারে কাউন্টি কোর্ট থেকে, গ্রামের আদালত থেকে মার্কিন সুপ্রিম কোর্ট পর্যন্ত এসেছিল। দুটো, এক ভদ্রলোক তার ডলার, টাকা সে ছিঁড়ে ফেলেছে, কোটি কোটি করে কেটে ফেলেছে এবং প্রকাশ্যে পুড়িয়ে দিয়েছে টাকা, সরকারের প্রতি রাগ করে ডলার। তার বিরুদ্ধে মামলা হলো, রাষ্ট্র মামলা করলো। আর এক ব্যক্তি তার পতাকা, মানে জাতীয় পতাকা সে পুড়িয়েছে, তার বিরুদ্ধে মামলা হলো। এখন নিম্ন আদালত সংগতিকারী এদের বিরুদ্ধে রায় দিয়ে দিল, রাষ্ট্রদ্রোহ মামলা। কিন্তু এটা আস্তে 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 যখন একেবারে সুপ্রিম কোর্টে আসলো, তখন যিনি এই মামলা পরিচালনা করছিলেন, তো তার যে যুক্তি ছিল যে এটা একটা স্বাধীন দেশ, আমার অনেক কিছু স্বাধীনতা আছে, লিবার্টি আছে, তো যে পতাকাটা সেটা আমার নিজের টাকা দিয়ে কেনা, গভর্নমেন্ট পতাকা, ওখানে কি সিল সাপ্পর আছে ডাজ নট ম্যাটার। আমার নিজের টাকা দিয়ে কেনা জিনিস আমি ধ্বংস করব না ডিস্ট্রয় করবো, এটা আমার ব্যাপার। এবং এটা নিয়ে রাষ্ট্র বা অন্য কোনো ব্যক্তির সংক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই, টাকার ক্ষেত্রে সেটা প্রযোজ্য। এবং সেই ভদ্রলোক মার্কিন যেটা সুপ্রিম কোর্ট, সেখানে সে বিজয়ী হয়েছে, এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদেরকে পড়ানো হয়েছে, আমরা এটা পড়েছি রাষ্ট্রবিজ্ঞানের এই ধারাতে, যে হাউ আমেরিকান সোসাইটি তারা ডেভেলপ করলো। তো এই কারণে মনে হচ্ছে যে এই যে পতাকা পরানোর যে বিষয়টি, যা কিছু হচ্ছে এখানে এই পতাকা নিয়ে, এটাকে কবির সুমন যে বলেছে নির্বোধ বা নির্বোধের উল্লম্ফন, ঠিক ওইরকমই একটা কিছু এখানে ঘটে যাচ্ছে। তো যা বলছিলাম যে এগুলো নিয়ে খুব উত্তেজনা হচ্ছে, এবং উত্তেজনার প্রেক্ষিতে একটা উজবুক শ্রেণী আছে আমাদের এই দেশে, যাদের মধ্যে একটা জিহাদি জোশ এসে গেছে। যুদ্ধ করবে, ভারতের সাথে লড়াই করবে। তারা পাকিস্তানকে পরাজিত করেছে, ইংরেজদেরকে পরাজিত করেছে, এরকম আরও কত রকম হম্বিতম্বি। কাজেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কে কে রাজি, কে গাজী হবে, কে শহীদ হবে, এইগুলো নিয়ে এক শ্রেণীর মানুষ ভীষণ রকম অ্যাডভেঞ্চারের মধ্যে আছেন।
এদিকে সরকারের যারা কর্তা ব্যক্তি আছেন, বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টা, আপনি দেখবেন যে তার মুখ শুকিয়ে একদম যাকে বলা হয় একদম কাঠ হয়ে গেছে। তিনি কথা বলতে পারছেন না এবং তিনি এই যে তার সঙ্গে যে ভারতের সম্পর্ক, রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক, পার্সন টু পার্সন সম্পর্ক এবং ভারতের সঙ্গে আমাদের পররাষ্ট্র নীতিতে যদি বিরোধ সৃষ্টি হয়, আমরা কি ক্ষতিগ্রস্ত হতে পারি, কতটা হতে পারি, এটা পররাষ্ট্র উপদেষ্টার চেয়ে অন্য কেউ আমরা ওভাবে হৃদয়ঙ্গম করতে পারবো না, এমনকি সেনা প্রধানও পারবেন না। কাজেই তার অ্যাটিটিউড দেখেন। দ্বিতীয়ত আমাদের প্রধান উপদেষ্টা, তো তিনি একেবারে নিশ্চুপ হয়ে গেছেন, খামোশ হয়ে গেছেন, তার কথাবার্তা শোনাই যাচ্ছে না। তিনি কি চিন্তা করছেন, কি বলছেন, কি করছেন না করছেন, কোনো কিছুই আমরা বুঝতে পারছি না। তবে তার যে প্রেস সচিব, তাকে দেখে মনে হচ্ছে যে না, প্রেস সচিব বেশ সক্রিয়। তিনি যে কথাগুলো বলছেন বেশ ঝাঁঝালো কথাবার্তা, এবং এটা নিয়ে অনেক ট্রল হচ্ছে। যাই হোক, আমি সেদিকে যাব না। মিস্টার শফিক ইজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড, হি ইজ এ ভেরি নাইস পারসন। আমার মুখে আর অন্য কথা সাজে না, তিনি বলছেন সরকারের পক্ষে। তো যাই হোক, এরকম যে একটা উত্তেজনা, সেই উত্তেজনার প্রেক্ষিতে ক্রমশ প্রতিদিনই একটার পর একটা নতুন ঘটনা শুরু হচ্ছে। কলকাতাতে বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশন অফিস, তারপরে আগরতলাতে যে অফিস রয়েছে, হাই কমিশনের অফিস রয়েছে, এগুলোতে আক্রমণ উপর্যুপরি হয়েছে পরপর 2 দিন। আজকে যে ভিডিও করছি মানে মঙ্গলবার দিন, আজকের দিনও হয়েছে, আর সোমবারে গতকালকেও হয়েছে। তো যাই হোক, এটা নিয়ে ভারতের আগরতলা পুলিশের কয়েক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু এতে কিছু হয়নি। ওদিকে সাধারণ যে যারা জনগণ, তারা সীমান্তে এসে, অর্থাৎ দুটো সীমান্তে, সিলেট সীমান্তে এসে বাংলাদেশে ঢুকে পড়ার জন্য তারা চেষ্টা চালাচ্ছে অবিরতভাবে, এবং একজন দুজন না, হাজার হাজার ভারতীয়। এবং এটা নিয়ে সীমান্তে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ হলো, বর্ডার লাইনে যারা বসবাস করেন, আপনারা যারা গিয়েছেন দেখেন, যারা বেশিরভাগই গরিব লোক। কিছু একটা দুটো পরিবার আছে যারা প্রভাবশালী, আর বেশিরভাগই গরিব মানুষ যারা ওই সীমান্ত বাণিজ্যের সঙ্গে জড়িত। তো তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সিলেট সীমান্তে। আর আজকের দিনে যেটা হলো, সেটা হলো পশ্চিমবঙ্গে বিজেপির যিনি বিধায়ক এবং ওখানে বিরোধী দলীয় নেতা, পশ্চিমবঙ্গের যে বিধানসভা রয়েছে, রাজ্যসভা রয়েছে, তো রাজ্যসভা বিধানসভা আলাদা, এটা পরে আসবো, জাস্ট কথায় চলে আসলো। সেটা হলো যে মানে এখানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং তার যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের যে যাকে বলা হয় বিরোধী দলীয় নেতা মিস্টার শুভেন্দু ব্যানার্জি, খুবই উগ্রবাদী। তো তিনি বাংলাদেশ নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুই তুকারি করে যা মুখে আসে তাই তিনি বলে যাচ্ছেন। এবং তিনি বহু সংখ্যক লোক নিয়ে বেনাপোলের অপোজিটে যে পেট্রাপোল, ভারতের যে বন্দর, সেখানে এসে কয়েক দফা হুমকি ধামকি গালাগাল করে এভাবে বলেছেন যে বাংলাদেশকে ছাড় দেওয়া হবে না এবং তারা বাংলাদেশে ঢুকবে, যেহেতু তাদের টার্গেট হলো ওই অঞ্চল, খুলনা অঞ্চল, যশোর অঞ্চল দীর্ঘদিন তাদের ছিল। এবং ভারত ভাগের সময় যে প্ল্যান ছিল, সেই প্ল্যানটি ওই অংশটি তাদের ছিল, এবং আমাদের আসলে পাওয়ার কথা ছিল সেই আরও ভালো এলাকা মুর্শিদাবাদ। আবার সিলেটের যে অংশটি করিমগঞ্জ, এটা আমাদের পাওনার কথা ছিল। আর দিনাজপুরের যে অংশটি চিকেন নেক, ওটা ওদের দেওয়ার কথা ছিল। এবং যেভাবে করা হয়েছিল ওইভাবে হলে আজ বাংলাদেশ অনেক শক্তিশালী থাকতো। আমরা যদি করিমগঞ্জ পেতাম, আর এদিকে যদি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা আমরা পেতাম, বিনিময়ে যদি আমরা এই খুলনাকে তাদেরকে দিয়ে দিতাম, এটা আমাদের জন্য অনেক অনেক ভালো হতো। তো এখন তারা আমাদেরকে সে মুর্শিদাবাদও দেবে না, করিমগঞ্জ দেবে না, কিন্তু আমাদের ওই যে ওই সময়টা যে বক্তব্য হয়েছিল, দিনাজপুর তাদের পাওয়ার কথা ছিল, খুলনা অঞ্চল, যশোর অঞ্চল তাদের পাওয়ার কথা ছিল, এটা এখন তারা নিয়ে নেবে। আর চট্টগ্রাম নিয়ে যে চক্রান্ত, এগুলো তো প্রকাশ্যে কথাবার্তা হচ্ছে। এখন এগুলো নিয়ে ভারতের মিডিয়া থেকে শুরু করে সবাই যেটা বলছে যে বাংলাদেশ সাথে যুদ্ধ করা তো প্রশ্নই আসে না, বাংলাদেশকে একটা টিপ দিতে হবে, তাদের গলা টিপও দিতে হবে না, একটা টুক্কা দিতে হবে, তাহলে বাংলাদেশ তছনছ হয়ে যাবে। এই সকল কথার বাইরে আবার অনেকে বলার চেষ্টা করছেন যে আমাদের
উত্তরবঙ্গে যে আমরা এয়ারবেস করছি, যেখানে 50টি এয়ারক্রাফট রাখার জন্য এশিয়ার বৃহত্তম এয়ারবেস তৈরি করা হচ্ছে। তো সেই এয়ারবেসের ব্যাপারে ভারত বাধা দিয়েছে, অসন্তুষ্টি জানিয়েছে এবং সেটা নিয়ে ভারতীয় পত্রপত্রিকা থেকে শুরু করে কূটনৈতিক অঙ্গন এবং মিলিটারি যে রিসোর্সগুলো রয়েছে, ইন্ডিয়ান মিলিটারি রিসোর্সগুলো রয়েছে, সেখানে বাংলাদেশ বিরোধী প্রচারণা একেবারে তুঙ্গে। এখন আমার প্রশ্ন হলো, বা আপনাদের সকলের প্রশ্ন হলো, যে আসলে ভারত শেষ পর্যন্ত কি করবে? আমার কাছে মনে হচ্ছে যে ভারত কোনো অবস্থাতেই বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াবে না। বাংলাদেশকে দখল করা তো দূরের কথা, এই সংক্রান্ত একেবারে একটা গুলিও তারা ফোটাবে না। এই সময়টা তাদের জন্য অনুকূল নয় এবং এতে তাদের কোনো লাভ নেই। দ্বিতীয়ত, বাংলাদেশের এই যে 18 কোটি মানুষ এবং এই 18 কোটি মানুষের সঙ্গে আবার প্রায় 20 লাখের মতো রোহিঙ্গা। তো এই যে বাংলাদেশ যদি তারা দখল করে নেয়, এটা তাদের জন্য যে একটা বিরাট লায়াবিলিটিজ হবে, ঐতিহাসিক লায়াবিলিটিজ হবে। এর কারণ হলো, এই অংশটি যখন একত্র থেকেছে, অর্থাৎ দুই বাংলা যখন একত্র থেকেছে, এটা ব্রিটিশ সরকারের জন্য, মুঘল শাসকদের জন্য, মুঘলদের আগে সুলতানি আমলের শাসকদের জন্য, সুলতানদের আগে যারা হিন্দু রাজা ছিলেন, চালুক্য বংশ, চৌল বংশ, রাজেন্দ্র, বহু বছর, শত শত বছর তারা চালিয়েছে। কুষাণ রাজ কনিষ্ক, মানে চীনের একজন রাজা ছিলেন কনিষ্ক, দিল্লির সিংহাসনে বসছেন। মানে পুরো জমানাটাতেই এই বাংলা তাদের জন্য দারুল হাবিয়া ছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দুটো এক। এবং এ দুটো যখন এক হয়েছে, সঙ্গে সঙ্গে উড়িষ্যা, তারপর ত্রিপুরা এবং বিহার এখানে চলে এসেছে। এবং এই যে বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা এবং আসাম, এগুলো একত্র থাকার যে ইতিহাস, এগুলো হাজার হাজার বছরের ইতিহাস। আমরা এখানে বসে টের পাচ্ছেন না ঢাকাতে, কিন্তু আপনি গিয়ে যদি একবার আগরতলাতে যান আর কুমিল্লা শহরে যান, আপনি দেখবেন যে ওদের মধ্যে মনে হচ্ছে যে দুই ভাইকে আলাদা করলে যেমন হয় তেমনি, বা একটা শরীরকে আলাদা করলে যেমন একটা অবস্থা তৈরি হয়, তেমনি আগরতলার যে মানুষ আর কুমিল্লা শহরের যে মানুষ, লাকসাম এলাকার মানুষ, তারা কোনো অবস্থাতে ওই সীমানার যে ব্যারিকেডটা, ওটা তারা মানতে পারছে না। দীর্ঘদিন তারা একত্র হতে চাচ্ছে এবং ওরা, আগরতলার যারা ত্রিপুরা, তারা ভারতের স্বাধীনতা বিসর্জন দিয়ে তারা বাংলাদেশের যাকে বলা হয় একটি জেলা হওয়ার জন্য, একটা প্রদেশ হওয়ার জন্য তারা যুদ্ধ করতে পর্যন্ত প্রস্তুত। আমি নিজে সেখানে থেকে দেখে আসছি। এবং ওখানে আমার বন্ধু ছিলেন বাংলাদেশ হাই কমিশনে, ওটার ইনচার্জ, সেই ডিজিএফের একজন কর্মকর্তা, সামরিক কর্মকর্তা। আমি তার বাসায় ছিলাম, বেরিয়েছি। তো আমি ওই পুরো ওদের যে ইন্টেলিজেন্স রিপোর্ট রয়েছে, বাংলাদেশ সরকার ইন্টেলিজেন্স রিপোর্ট এবং ভারতের ইন্টেলিজেন্স রিপোর্টগুলো, এগুলো আমার এই রাজনীতিতে আসার আগেই 2001-2 সনেই, না 92-93 সনে আমার এই জিনিসটা দেখার সুযোগ হয়েছে। 92-93 সনে। তো আমি ওদের মানসিকতাটা বুঝি। তেমনি আপনি কলকাতাতে যান এবং বেশিরভাগ মানুষ দেখবেন আমাদের এখান থেকে গেছে, এবং তারা এই বাংলাকে ভুলতে পারছেন না। ওখানে গিয়ে অনেক বড় হয়েছেন, কেউ মৃণাল সেন হয়েছেন, কেউ যাকে বলা হয় সন্ধ্যা রায় হয়েছেন, তারপরে কেউ সত্যজিৎ রায় হয়েছেন, কেউ বুদ্ধদেব বসু হয়েছেন, কেউ জ্যোতি বসু হয়েছেন, কিন্তু বাংলাকে তারা ভুলতে পারেননি। ফলে ওখানে একটা হাহাকার করে, বিভিন্ন রকম হাহাকার করে, যে তারা এই ঢাকাকে মনে করে একটা স্বর্গরাজ্য, বাংলাদেশকে মনে করে একটা স্বর্গরাজ্য। এটা দিল্লি বোঝার কারণে কি হলো, দিল্লি সবসময় পশ্চিমবঙ্গের উপর একটা চাপে রাখে, শুকিয়ে রাখে পশ্চিমবঙ্গকে, আগরতলাকে শুকিয়ে রাখে, আসামকে শুকিয়ে রাখে, তারপর দার্জিলিংকে শুকিয়ে রাখে, শিলিগুড়িকে সবসময় দুর্ভিক্ষ কবলিত রেখে দেয়, কেন এরা একটু ভালো হলে তারা এই বাংলাদেশের সঙ্গে চলে আসবে। তো কাজেই আপনি বুঝতে পারছেন যে ঐতিহাসিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে হুম্বিতম্বি করা, এখান থেকে 18 কোটি মানুষকে টার্গেট করে মার্কেট করা, এখান থেকে সব কিছু নেওয়া, বিনিময়ে বাংলাদেশকে কিছুই দেওয়া লাগবে না। আর বাংলাদেশ দখল করা মানেই প্রথমত তাদেরকে নাগরিক অধিকার দিতে হবে, এই 18 কোটি মানুষের সিভিল রাইট, এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি ধরেন পশ্চিমবঙ্গ অন্যান্য এলাকাতে মিলিয়ে কত কোটি হয়, ভারতের টোটাল 130 কোটি যদি জনগণ হয়, তাহলে বাংলা যদি তারা কোনো কারণে দখল করে নেয়, তাহলে এই বাংলা, বিহার, উড়িষ্যা আর আসাম এই অঞ্চল মিলিয়ে লোকসংখ্যা হয়ে যাবে
পুরো ভারতবর্ষের অর্ধেকের চেয়ে বেশি। পুরো ভারতবর্ষের অর্ধেকের চেয়ে বেশি এবং এখানকার লোকজন এমনভাবে ডমিনেট করবে দিল্লিকে, উত্তর ভারতের এই অংশটি কখনোই দক্ষিণ ভারতের অধীনতা মেনে নেবে না। নরেন্দ্র মোদী তাদের যে এই দক্ষিণ ভারত কেন্দ্রিক যে ডাইনেস্টি, সেই আদানি, আম্বানি এই ডাইনেস্টি একেবারে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। তো কাজেই আমার কাছে, আমি এটা আবেগের বিষয় নয়, আমি যতটুকু ইতিহাস জানি সেই ইতিহাসের ধারাবাহিকতা আমার কাছে যেটা মনে হচ্ছে, ভারত হুমড়ি করবে, তম্বি করবে, এখানে পুতুল সরকার বসানোর চেষ্টা করবে, অথবা এখানে যারা আছে তাদের কাছে মানে তাদেরকে ভয় দেখিয়ে তাদের নিকট থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা আদায় করার সর্বোচ্চ চেষ্টা করবে। দ্যাটস অল, নট মোর দ্যান দ্যাট। কাজেই উত্তেজিত হওয়া যাবে না, ওদের ফাঁদে পা দেওয়া যাবে না, আমাদের শক্তিমত্তা নিয়েও অহংকার করা যাবে না। আমরা যা তা নিয়ে আমাদেরকে ব্যস্ত থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।